আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আপনি কি অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন? হাজার চেষ্টা করেও কমাতে পারছেন না, ডায়েট, এক্সারসাইজ সবই করছেন কিন্তু ফলাফল তেমন পাচ্ছেন না। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা আলোচনা করব কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসায় স্থূলতা বা মোটা হওয়ার সমস্যা ধীরে ধীরে ঠিক করা যায় একেবারে পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে। স্থূলতা বা ওবেসিটি শুধু দেখতে খারাপ লাগে তাই নয়, এটি শরীরের উপর বহু ধরনের খারাপ প্রভাব সৃষ্টি করে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হরমোনের সমস্যা, এই সবই হতে পারে এই ওবেসিটি বা স্থূলতার পরিণতি। তো স্থূলতার যে মূল কারণগুলি সেগুলি উল্লেখ করছি, যেমন অনিয়মিত খাদ্যাভ্যাস, বেশি বেশি ফাস্ট ফুড আজকাল আমাদের জীবন আচরণের যে একটি বড় সমস্যা, আমরা বাইরের খাবার, ফাস্ট ফুড এগুলি খেয়ে থাকি, যেটা থেকে স্থূলতা হতে পারে। শারীরিক পরিশ্রমের অভাব, এটি আরেকটি বড় সমস্যা। আমরা শারীরিক পরিশ্রম যত এড়িয়ে যাওয়া যায় সেটি চেষ্টা করছি। আরেকটি হতে পারে হরমোনের সমস্যা, মানসিক চাপ। আরেকটি হচ্ছে বংশগত কারণ। বংশগতভাবে দেখা যায় যে বাবা, চাচা বা বংশের সবাই খুব স্থূলতা, প্রত্যেকের স্থূলতা, এটি একটি কারণ হতে পারে। তো হোমিওপ্যাথিক চিকিৎসা এই সমস্যাকে শুধুমাত্র উপসর্গে সীমাবদ্ধ না রেখে মূল কারণ অনুযায়ী চিকিৎসা দেয়। প্রতিটি রোগীর শরীর ও মনের আলাদা বৈশিষ্ট্য বুঝে ওষুধ নির্বাচন করা হয় এবং সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। তো হোমিওপ্যাথিতে এই স্থূলতা নিয়ন্ত্রণের জন্য যে বহুল ব্যবহৃত ওষুধগুলি রয়েছে সেগুলি সম্পর্কে একটু এখন উল্লেখ করছি। প্রথমে যে মেডিসিনটির কথা বলছি সেটি হলো ক্যালকেরিয়া কার্বনিকা, সংক্ষেপে যেটাকে ক্যালকেরিয়া কার্ব নামে আমরা চিনি। ক্যালকেরিয়া কার্বনিকা বা ক্যালকেরিয়া কার্ব, এটি রোগীর মধ্যে যে লক্ষণগুলি বিবেচনা করা হয় সেটি হলো মোটা কিন্তু সহজে ক্লান্ত হয়ে পড়েন, বেশি ঘেমে যান, বিশেষ করে মাথায় ঘাম হয়, ঠান্ডা সহ্য করতে পারেন না, খাওয়ার পরে শ্বাসকষ্ট হয়, দুধ জাতীয় খাবারে আসক্তি রয়েছে, এছাড়া সিদ্ধ ডিম খুব পছন্দ, সিদ্ধ ডিম খাওয়ার প্রবণতা রয়েছে। এই যে লক্ষণগুলি বললাম, এটি হলো ওবেসিটি বা স্থূলতা নিয়ন্ত্রণে ক্যালকেরিয়া কার্বের বা ক্যালকেরিয়া কার্বনিকা ওষুধটি ব্যবহারের ক্ষেত্র। এরপরে যে মেডিসিনটির কথা বলছি সেটি হলো নেট্রামিউর বা নেট্রামিউরিয়েটিকাম। এই মেডিসিন ক্ষেত্রে যে লক্ষণগুলি বিবেচনা করা হয়, যেমন দুঃখ জমে থাকে, পুরনো মানসিক আঘাত, অর্থাৎ বেশ পুরাতন কোনো দুর্ঘটনা বা ঘটনায় মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হওয়া, মুখ শুকনো থাকে, অতিরিক্ত লবণ খেতে ভালোবাসে, অর্থাৎ লবণ খাওয়ার প্রবণতা, ওজন পেট ও কোমরে মানে পেট ও কোমরে আপনার চর্বি জমে বেশি, স্থূলতা অর্থাৎ পেট ও কোমরে বেশি পরিলক্ষিত হয়। এক্ষেত্রে তাহলে আমি আবার বলছি, পুরনো মানসিক আঘাত, মুখ শুকনো থাকে, অতিরিক্ত লবণ খাওয়ার প্রবণতা এবং চর্বিটা পেট এবং কোমরে বেশি জমে, এক্ষেত্রে নেট্রামিউর মেডিসিনটি ব্যবহৃত হয়। এরপরে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটি হলো লাইকোপোডিয়াম। এই মেডিসিনটির ক্ষেত্রে যে লক্ষণগুলি বিবেচনা করা হয়, যেমন
পাতলা হাত পা কিন্তু পেট মোটা, পেটে গ্যাস জমে এবং বদহজম, বিকেলের দিকে বেশি খিদা বা ক্ষুধা দেখা যায়, আত্মবিশ্বাস কম, রোগী সহজে রেগে যান। আরেকটি বিশেষ লক্ষণ হলো রোগীর সমস্ত লক্ষণ বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় বৃদ্ধি দেখা দেয়। তো লাইকোপোডিয়াম মেডিসিনটি ব্যবহারের ক্ষেত্রে রোগীর মধ্যে এই লক্ষণগুলি পাওয়া গেলে ব্যবহার করা হয়। এরপরে যে মেডিসিনটি রয়েছে ফিউকাস ভেসিকিউলাস, এটি হচ্ছে আপনার যখন দেখা যাবে যে রোগীর হাইপোথাইরয়েডিজম জনিত স্থূলতা, অর্থাৎ রোগীর হাইপোথাইরয়েডিজম রয়েছে, সেক্ষেত্রে রোগী মোটা হওয়ার প্রবণতা যদি থাকে। তারপরে রয়েছে মেটাবলিজম স্লো, খাবার ঠিকভাবে হজম হয় না। তো এই লক্ষণগুলি যদি পাওয়া যায় সেক্ষেত্রে মিউকাস ভেসিকিউলাস মেডিসিনটি সাধারণত মাদার টিংচার ব্যবহৃত হয়। এরপরে যে মেডিসিনটি রয়েছে ফাইটোলাক্কা বেরি, এটি ট্যাবলেট বা মাদার টিংচার হিসেবে ব্যবহৃত হয়। এর ক্ষেত্রে যে লক্ষণগুলি বিবেচনা করা হয়, যেমন সহজে ওজন কমানোর জন্য এই মেডিসিনটি সহজে ওজন কমানোর জন্য জনপ্রিয় হিসেবে ব্যবহৃত হয়। এটা হলো তারপরে কি করে অ্যাপেটাইট বা খাওয়ার আগ্রহটা কমায়, মেটাবলিজম বাড়ায়। এই মেডিসিনের যে কার্যকারিতা সেটি হলো এইগুলি। এটি খুব ব্যবহৃত হয়, খুবই জনপ্রিয় একটি মেডিসিন হিসেবে ওবেসিটির ক্ষেত্রে। এরপর আরেকটি মেডিসিন রয়েছে অ্যান্টিমোনিয়াম ক্রুডাম বা অ্যান্টিম ক্রুড নামে হোমিওপ্যাথিক খুব পরিচিত। সেক্ষেত্রে রোগীর মধ্যে যদি দেখা যায় যে অতিরিক্ত খাওয়ার অভ্যাস বা বারবার অতিরিক্ত খাওয়ার অভ্যাস, আবার বদহজম, জিহ্বায় সাদা প্রলেপ, আর একই সঙ্গে যদি ত্বকে বিভিন্ন সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিম ক্রুড বা অ্যান্টিমোনিয়াম ক্রুডাম মেডিসিনটি ওবেসিটির ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যে মেডিসিনগুলির কথা বললাম, এগুলি স্থূলতা কমানোর ক্ষেত্রে হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত মেডিসিন। স্থূলতা কমানোর জন্য হোমিওপ্যাথি কোনো মেডিসিন, কোনো ম্যাজিক নয়। এটি ধৈর্য, নিয়ম ও সঠিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে। একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক সুনির্বাচিত ওষুধ রোগীর জন্য প্রয়োগ করেন। সেক্ষেত্রে ধীরে ধীরে মেডিসিনগুলি কাজ করে, তবে এটি শরীরের ভিতর থেকে সমস্যার সমাধান করে। তবে মনে রাখতে হবে যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ নেওয়ার আগে অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ প্রত্যেক ব্যক্তি আলাদা, প্রত্যেকের দেহ মনের গঠন একরকম নয়, তাই মেডিসিনও আলাদা হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, ওবেসিটি সম্পর্কে আজকে যে আলোচনা হলো, এ থেকে আপনি যে তথ্যগুলি পেলেন তা যদি আপনার উপকারে আসে, তাহলে এই তথ্যগুলি অন্যদের মাঝে ছড়িয়ে দিন। তার জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, লাইক দিন, এবং আপনার কোনো প্রশ্ন জাগলে কমেন্টে জানান। আপনার মতামত কমেন্টে জানান, পরবর্তী ভিডিওতে আমরা তার জবাব দেব ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, খুব ভালো থাকুন।